কে জানতো আমার ভাইয়ের সেটাই শেষ শুটিং। লাঞ্চ ব্রেকে কিছুই খেলো না, বলল শরীর খারাপ, শুয়েছিল। আমি পাশে বসে আছি, কথা হচ্ছে এটা সেটা নিয়ে। আস্তে আস্তে এসে পড়ল সঞ্জয় গান্ধীর কথা। শনি স্থান পরিবর্তন করছে 27শে জুলাই, তার আগেই ঘটল এই ঘটনা। কথায় কথায় অসুস্থ হেমন্ত মুখার্জির কথাও এসে পড়ল। ভাই বলল ওরকম মানুষ আর হবে না, ওই গোল্ডেন ভয়েস আর আসবে না। বলতে বলতেই হঠাৎ বলল কত নামী লোক চলে যাচ্ছে, আমিও আর বাঁচব না, এ মাসে আমি নির্ঘাত মরব। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললাম মোটেই না, এই জুলাই কেন, তুমি আরও অনেক দিন বাঁচবে। ভাই শুনেই বলল বাজি, আমি তো স্থির নিশ্চিত ও আরও অনেক দিন বাঁচবে। তাই বললাম ধরো বাজি। ভাই বলল 1000 টাকা। আমি বললি ঠিক আছে 1000 টাকা। এরপরই উত্তম সব উল্টে দিল। বলল ঠিক আছে, আমি যদি বেঁচে থাকি তুমি আমাকে 1000 টাকা দেবে, আর আমি যদি মরে যাই আমি তোমাকে 1000 টাকা দেবো। আমি বললুম বাহ, বেশ মজার লোক তো, তুমি পুরো ব্যাপারটাই উল্টে দিলে। ওসব চলবে না, বাজি যখন ধরেছ সব নিয়ম মেনে চলতে হবে। তুমি বলছো তুমি মরে যাবে আর আমি বলছি তুমি বেঁচে থাকবে, কাজেই সেই অনুযায়ী শর্ত হবে। ভাই বলল বেশ তাই হোক। আমি ঠাট্টা করে বললাম কিন্তু কথা হচ্ছে তুমি মরে গেলে আমি টাকাটা পাবো কী করে? ভাই বলল তুমি আমাকে এই ভাবলে, বেশ তবে তাই হোক। কার্তিক ডেসারকে ডেকে মানি ব্যাগ চেয়ে নিয়ে তার থেকে একটা 100 টাকার নোট বের করে আমার হাতে দিয়ে বলল এই নাও 100 টাকা অ্যাডভান্স, বাকি 900 মরলে পরে পাবে। নোটটার মধ্যে কে যেন পেন্সিল দিয়ে লিখে দিয়েছিল 69, একটু ঘুরেই ধরলেই ওটা হয় 96। আমি বললাম এই দেখো এটাই তোমার আয়ু। ভাই শুনে খুব হাসলো। তখন কি আর জানতাম ওর ঠাট্টাটা মর্মান্তিক পরদিনই সত্যি হয়ে যাবে। বলতে বলতে কেঁদে ফেললেন সুচিত্রা চক্রবর্তী ওরফে মন্টুদি। স্টুডিও পাড়াতে ওই নামে উনি সমধিক পরিচিত। মন্টু ওর ডাক নাম। 1966 সালে রানীক্ষেতে আলাপের পরই উত্তম বলেছিলেন তুমি একবার আমার দিদির মতো দেখতে, তোমাকে আমি মন্টুদি বলে ডাকবো। উত্তম কুমারের ওই দিদির নাম ছিল পুতুল। উনি অনেক দিন আগে মারা গেছেন, কিন্তু দিদির সেই স্মৃতি উনি ধরে রেখেছিলেন দীর্ঘদিন। সুচিত্রা চক্রবর্তীকে উনি দিদির আসনে বসিয়েছিলেন, সেই শুরু। তারপর প্রতি বছর মন্টুদি দিতেন ভাইফোঁটা। মন্টুদি কখনো উত্তম কুমারকে নাম ধরে ডাকেননি, ডাকতেন ভাই বলে। আলাপের পর ঘনিষ্ঠতা বাড়া মন্টুর সঙ্গে। তার ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকা শুরু করলেন। নিয়মিত আসতেন স্টুডিওতে, দেখতেন ভাইয়ের কাজ, আদর যত্ন করতেন ভাইকে। এইভাবেই চলছিল। কাঁদতে কাঁদতে স্মৃতি বিজড়িত সেই 100 টাকার নোটটা দেখালেন। AE591880 যুক্ত ওই নোটটি চিরদিন থেকে যাবে। বললেন আমার ভাই যত না মানুষ ছিলেন তার থেকেও বড় ছিল তার অন্তর। এমন হৃদয়বান মানুষ আমি দুটো দেখিনি। পাহাড়ি সান্যাল আমার মামা, আমি ছবির জগতেরই মানুষ হয়েছি, কিন্তু এমন আর হবে না। ঘরে উত্তম কুমারের দেওয়া অজস্র উপহার, সই করে একটা ছবি দিদিকে উপহার দিয়েছিলেন জন্মদিনে। তাতে লেখা রয়েছে আদরের মন্টুদি তোমার জন্মদিনে। কবির ভাষায় মনে পড়ল তোমারই মাঝে নয়ন মেলিনু পূর্ণ প্রভাতে আজি, ইতি তোমার স্নেহের ভাই উত্তম। তারিখ 9 আগস্ট 1970। এখন সেই ছবিটা বাঁধিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় মালা দেন সুচিত্রা চক্রবর্তী, ভাইয়ের পুজো করেন। এদিকে উত্তম কুমারের দীর্ঘদিনের সঙ্গী এবং প্রযোজক অসীম সরকারও ভেঙে পড়লেন মৃত্যু দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে। ভদ্রলোক আচমকা এই আঘাতে ভেঙে পড়েছেন খুব। উত্তমবাবুর সঙ্গে আলাপ 1960 সালে হলেও ঘনিষ্ঠতা হয় 1963 সালে। তারপর থেকে সঙ্গে আছেন। উত্তম কুমারের সেক্রেটারির কাজও করেছেন দীর্ঘদিন, যদিও ওই কাজের সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্ক ছিল না, শুধু দাদাকে ভালোবাসতেন বলেই কাজ করে গেছেন। বিপদে আপদে পাশে এসে দাঁড়িয়েছেন। 1971 সালে নকশাল আন্দোলনের সময় খুন হয়ে যাবার আশঙ্কায় উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী যখন কলকাতা ছেড়ে বাইরে গিয়েছিলেন তখন অসীমও ছিলেন তাদের সঙ্গে। দীর্ঘ 3 মাস ওরা ছিলেন কলকাতার বাইরে। বম্বে, এলাহাবাদ, বেনারস, খাজুরাহো প্রভৃতি স্থানে ঘুরে ঘুরে বেরিয়েছেন। এক কথায় বলা যায় অসীম সরকার ছিলেন উত্তমবাবুর প্রকৃত বন্ধু, যদিও দুজনের বয়সের তফাৎ অনেকখানি। এখান থেকেই ভেসে আসে কিছু স্মৃতি। দাদার বলা শেষ কথা এখনও আমার কানে বাজে। কাল আসছিস তো? হ্যাঁ কাল আয়, কাল সকালেই দেখা হবে।
ওই দেখা আর হয়নি, কেননা উত্তমবাবু তখন মৃত্যুশয্যায়। অসীমবাবু স্মৃতি রোমন্থন করেন। ডাক্তার সুনীল সেন দাদাকে 27 তারিখ পর্যন্ত বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু মৌসুমীর ডেট, ভগবধূ সুন্দরীর দামি সেট সব বৃথা হয়ে যাবে দাদা শুটিং না করলে। ক্ষতি হয়ে যাবে অনেক টাকা। তাই দাদা রাজি হয়েছিলেন কাজ করতে। সুনীল দাকে বলেছিলেন, আমি 27 তারিখ থেকে 1 সপ্তাহ কমপ্লিট রেস্ট নেব। সেই বিশ্রাম যে চিরবিশ্রামে পরিণত হবে কে তা জানত। জ্যোতিষীর ওপর অগাধ আস্থা ছিল তার। নিজেও পড়াশোনা করতেন ওই নিয়ে। কোনো জ্যোতিষীর প্রশংসা কেউ করলে দাদা অমনি তাকে হাত বা কোষ্ঠী দেখানোর জন্য ব্যস্ত হয়ে উঠতেন। অনেক জ্যোতিষী দাদাকে বলেছিলেন, এই জুলাই মাস অবধি সাবধানে থাকবেন, শনি সরছে, সাবধান। শেষের দিকে কেমন যেন নির্লিপ্ত হয়ে পড়েছিলেন উনি। কখনো কখনো বলতেন, মরে গেলে তো 2.5 কিলো ছাই, এই ছাই নিয়ে আর কত মারামারি করবি, যা পারিস এখন করে নে। 1953 সাল থেকে উত্তম কুমারের অন্তরঙ্গ বন্ধু বিখ্যাত প্রযোজক দেবেশ ঘোষ কিন্তু অনেক সহ্যশীল। ভেঙে পড়া বলতে যা বোঝায় তা কিন্তু উনি হননি। উত্তমবাবু সেই রাত্রে ওরই লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে খেতে গিয়েছিলেন। আজ দেবেশবাবুরও সেটুকুই সম্বল। বন্ধুর জন্য তিনি কী করেছেন, বন্ধু তার জন্য কী করেছেন, সেই স্মৃতির পাতা হাতড়ে বেড়ালেন দেবেশ ঘোষ। নকশা আন্দোলনের সময় বোম্বেতে গিয়ে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী দেবেশবাবুর ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিলেন। দেবেশবাবু দীর্ঘ 10 বছর বোম্বের স্থায়ী বাসিন্দা। সম্প্রতি দুই বন্ধু লাউডন স্ট্রিটে বিরাট বাড়ির 5 তলায় 2টি পাশাপাশি ফ্ল্যাট নিয়েছেন। শ্রীঘোষ বললেন, উত্তম আমার মেয়েকে সেদিনও বলেছে, তোদের চিন্তা কি, আমি তো পাশেই আছি, জানলা দিয়ে চিৎকার করে ডাকবি চলে আসবো। ও আর আসবে না ভাবতেও খারাপ লাগে, ওর মতো বন্ধুবৎসল মানুষ আর হয় না। স্পেসিফিক্যালি কারোর নাম করব না, চিত্রজগতে আজ তার জন্যই প্রতিষ্ঠিত তারা। তাদের দাঁড়ানোর পেছনে উত্তমের যে দান আছে তা বলে বোঝানো যায় না। ওর মতো বিরাট হৃদয়ের পুরুষ আমি আর দেখিনি। সত্যি বলতে কি, কলকাতা আমার বন্ধুশূন্য হয়ে গেল।